হারিবো রেসলিং ফোকস, দিস হারিনাইনি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আলোচনা করব রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন। এর মধ্যে থাকছে এই উইকেন্ডে কি একটি হিউজ ডাব্লিউডাব্লিউ রিটার্ন হতে যাচ্ছে, স্টোন কোল্ড স্টিভ অস্টিন কি ডাব্লিউডাব্লিউতে ফিরছেন, ডাব্লিউডাব্লিউ হাউস শোজ গুলো কি আবার ফিরিয়ে আনছে, রতে অ্যাডাম পিয়ার্সকে কে ফোন করেছিল, লোগান পলের প্রতিক্রিয়া তাকে জাপানে ব্যান করার চান্স নিয়ে, একজন প্রাক্তন ডাব্লিউডাব্লিউ স্টার এখন AEW এর পথে, একজন মিকম্যান মনোনীত হয়েছেন অস্কারের জন্য, একজন রেসলার মারা গেছেন এবং আরো অনেক কিছু। তো প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট, ক্রিস জেরিকো রিটার্ন রুমার। আমাদের প্রথম স্টোরি এই উইকেন্ডের একটি হিউজ ডাব্লিউডাব্লিউ রিটার্ন নিয়ে। আমাদের আজকের টপ স্টোরি হলো এই আসন্ন উইকেন্ডে একটি বড় ডাব্লিউডাব্লিউ রিটার্ন সংক্রান্ত স্পেকুলেশন নিয়ে। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন চলছে যে ডাব্লিউডাব্লিউ লিজেন্ড ক্রিস জেরিকো এই উইকেন্ডে ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারেন, হয় স্ম্যাকডাউনে অথবা শনিবার রাতের মেইন ইভেন্টের শুরুতে। ফ্যান্সরা কেন এমনটা মনে করছেন তার পেছনে দুটি প্রধান কারণ আছে। ফার্স্ট, দুটি শুই কানাডায় অনুষ্ঠিত হচ্ছে, তাই জেরিকো সেখানে ক্রাউডের কাছ থেকে বিশাল ওভেশন পাবেন। এন্ড সেকেন্ড, আগে রিপোর্ট করা হয়েছিল যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট স্পেশালে বড় রিটার্নস হতে পারে, কারণ রাম্বল সৌদি আরবে হওয়ায় সেখানে লিকস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল এবং তারা সেগুলো ভালোভাবে লুকাতেও পারতো না। কিন্তু এই রুমার সত্য, এখন রিপোর্ট করা হয়েছে যে এই উইকেন্ডে জেরিকোর ডাব্লিউডাব্লিউতে ফেরার কোনো পরিকল্পনা নেই। PW ইনসাইডার এলিট রিপোর্ট করেছে যে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন এবং স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট এই উইকেন্ডে মন্ট্রিয়ালে হতে যাচ্ছে দেখে অনেকেই ক্রিস জেরিকোর ফেরার ব্যাপারে জানতে চাইছেন, কিন্তু এটা আশা করবেন না। জেরিকোকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই শুক্রবার 23শে জানুয়ারি আনাহাইম এরিনায় জ্যাম নাইটে পারফর্ম করার জন্য। এটি একটি ফ্রি কনসার্ট। আমাদের বলা হয়েছে যে জেরিকো পুরো উইকেন্ড সেখানেই থাকবেন, তাই শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে তিনি লস অ্যাঞ্জেলেসে এলাকায় থাকবেন, স্ম্যাকডাউন বা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে নয়। যদিও এটি কারোর জন্য হতাশাজনক হতে পারে, কিন্তু হুট করে জেরিকোর ফিরে আসাটা খুব একটা মানানসই হতো না। একটি বিকল্প নিয়ে কথা হচ্ছে যে ভিডিও প্যাকেজ বা ক্লাসিক কাউন্টডাউনের মাধ্যমে জেরিকোর আসার ইঙ্গিত দেওয়া হতে পারে। জেরিকো আসলে কখন ফিরবেন সেই ব্যাপারে রাম্বলের সম্ভাবনাই অনেক বেশি। সৌদি আরবে তিনি অনেক জনপ্রিয়, তাই এটি যুক্তিযুক্ত। তবে মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাস জুড়ে জেরিকোর ফজির সাথে ট্যুর আছে, তাই তার সময়ও অনেক কম। ডাব্লিউডাব্লিউ এই দিক থেকে তাকে কখন ফিরিয়ে আনা ঠিক হবে যখন তিনি সব ডেটে থাকতে পারবেন। বিশেষ করে রোড টু রাসেলমেনিয়াতে মার্চ এবং এপ্রিলের দিকে তিনি ফ্রি আছেন, তাই শিকাগোতে এলিমিনেশন চেম্বারে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মনে রাখবেন 1999 সালে শিকাগোতে তিনি ডাব্লিউডাব্লিউ ডেবিউ করেছিলেন, তাই এটি একটি দারুণ ব্যাপার হবে। আরেকটি বিষয় হলো ডাব্লিউডাব্লিউ এখন রেসলমেনিয়া প্ল্যানস রিরাইট করছে, তাই হতে পারে জেরিকোর প্রতিপক্ষ বদলে গেছে এবং তার ফেরার তারিখও এই সৃজনশীল পরিবর্তনের কারণেই প্রভাবিত হতে পারে। অ্যান্ড সেকেন্ড, স্টোন কোল্ড স্টিভ অস্টিন। এরপর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ডাব্লিউডাব্লিউতে ফেরা নিয়ে ফাইটফুল সিলেক্টের রেসেল ভোটস রেডিও অনুযায়ী ডাব্লিউডাব্লিউতে অভ্যন্তরীণভাবে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ফেরার বিষয়ে আলোচনা চলছে। তারা জানিয়েছে যদিও এটি নিশ্চিত নয়, তবে কোম্পানির ভেতরে তার নাম নিয়ে কথা হচ্ছে। এই পর্যায়ে তার আরেকটি ম্যাচ হওয়ার সম্ভাবনা কম থাকলেও আমাদের মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে রেসেলমেনিয়া 42 এর হোস্ট হিসেবে রাখার পরিকল্পনা করছে। তবে যদি তার আবার লড়াই করার 1% সম্ভাবনা থাকে, আমরা অবশ্যই তাকে CM পাঙ্কের সাথে সেই ড্রিম ম্যাচে দেখতে চাই, যা বছরের পর বছর ধরে সবাই চাচ্ছে। নাও 3, হাউস শোজ। পরবর্তী খবর, ডাব্লিউডাব্লিউ কি হাউস শোজ ফিরিয়ে আনছে। টিকিও ডাব্লিউডাব্লিউর দায়িত্ব নেওয়ার পর থেকে হাউস শোজ বা লাইভ ইভেন্টসের সংখ্যা অনেক কমে গেছে। টিকিও মনে করে এগুলো লাভজনক নয় এবং রেসলারদের প্রতি সপ্তাহে কাজ করার দরকার নেই। ওই সময় এটি প্রশংসিত হয়েছিল কারণ রেসলাররা অনেক বেশি খাচ্ছিলেন। তবে এর মানে হলো নতুন রেসলাররা রিংয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা পাচ্ছেন না এবং তারা সরাসরি র বা স্ম্যাকডাউনের লাইভ ক্রাউডের সামনে আসছেন। যেমন ম্যাক্সিন ডুপ্রিতাকে লাইভ ক্রাউডের সামনেই শিখতে হচ্ছে, কারণ তিনি সেই হাউস শোজ এক্সপিরিয়েন্স পাননি যা অন্যরা পেয়েছে। এখন ডাব্লিউডাব্লিউর ফেস কোডি রোড সরাসরি হাউস শোজ ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছেন। এই সপ্তাহে তার পডকাস্টে তিনি বলেছেন পাম স্প্রিংসের শোটি যা টেলিভিশনে দেখানো হয়নি সেটি ছিল দারুণ, ক্রাউড ছিল খুবই চমৎকার এবং সেখানে জাদুকরি কিছু ঘটেছিল। আমি সত্যিই চাই ডাব্লিউডাব্লিউ এই ধরনের আরও শো করুক। আমি জানি এটি সবার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু তখনই ম্যাজিক ঘটে। ম্যাজিক তখনই ঘটে যখন আপনার পায়ের নিচে কোনো নিরাপত্তা জাল নেই এবং আপনাকে কিছু করে দেখাতে হয়। কোডির মতো অনেক অভিজ্ঞ রেসলাররাও একই কথা বলেছেন। এটা স্পষ্ট যে ইউরোপীয় ট্যুরের মতো লাইভ ইভেন্টস থেকে ভালো আয় হয়। মার্কিন বাজারে যেখানে টেলিভিশনের শো হয় না, সেখানে লাইভ ইভেন্ট চালু করে তারা ব্যালেন্স করতে পারে। আপনারা কি ভাবছেন, হাউস শোজ কি আসলে ফিরিয়ে আনা উচিত?
অ্যান্ড 4 টমাসো চেম্পা। পরবর্তীতে টমাসো চেম্পার ভবিষ্যৎ কি? প্রাক্তন এনএক্সটি চ্যাম্পিয়ন টমাসো চেম্পা গতকাল নিশ্চিত করেছেন যে তার কন্ট্রাক্ট শেষ হলে তিনি ডাব্লিউডাব্লিউই ছেড়ে দেবেন। তবে তার পরবর্তী পরিকল্পনা কি? দেখা যাচ্ছে তিনি ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি সাইকো কিলার এবং সাইকো কিং নাম দুটি ট্রেডমার্ক করার জন্য আবেদন করেছেন। এই আবেদনগুলো 21শে জানুয়ারি 2026 তারিখে করা হয়েছে, যেদিন তিনি তার চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সাইকো কিলার তার পুরনো ডাক নাম, যা তিনি আগে ব্যবহার করতেন, আর সাইকো কিং হতে পারে তার নতুন কোনো রূপ। এটা স্পষ্ট যে তিনি আবারও ইন্ডি সিনে ফিরছেন। আমরা কি তাকে পরে AEW-তে দেখতে পাবো? না 5 ডাব্লিউডাব্লিউই এট হোয়াইট হাউস। এরপর হোয়াইট হাউসে ডাব্লিউডাব্লিউই শো। অনলাইনে গুঞ্জন আছে যে হোয়াইট হাউসে ইউএফসি শো সফল হলে টিকিও সেখানে একটি ডাব্লিউডাব্লিউই ইভেন্ট করার কথা ভাবতে পারে। এই গুঞ্জন আরও জোরালো হয় যখন ডাব্লিউডাব্লিউই জন সিনার শেষ ম্যাচটি ওয়াশিংটনে নিয়ে যায় এবং আশা করা হচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন। যদিও এটি অনেক বড় একটি বিষয় হবে, তবে ফাইটফুল সিলেক্টের মতে এর সম্ভাবনা খুবই কম। ডাব্লিউডাব্লিউই বর্তমান প্রশাসনের সাথে সম্পর্ক রাখতে আপত্তি করে না ঠিকই, কিন্তু ডাব্লিউডাব্লিউই এবং ইউএফসির দর্শক সম্পূর্ণ আলাদা। ইউএফসির দর্শকদের কাছে যা গ্রহণযোগ্য, মডার্ন ডাব্লিউডাব্লিউই দর্শকদের কাছে তা নাও হতে পারে। তবে ট্রাম্পের সাথে ডাব্লিউডাব্লিউই সম্পর্কের কারণে অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে ঘটে যেতে পারে, তবে এটি কোম্পানির জন্য খারাপ আইডিয়াও হতে পারে। অ্যান্ড 6 হু কল্ড অ্যাডাম পিয়ার্স। পরবর্তী খবর, রতে অ্যাডাম পিয়ার্সকে কে ফোন করেছিল? এই সপ্তাহের রতে জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফোন পান। সেই ফোনের পরেই তিনি ব্রন বেকারকে পরের সপ্তাহে রতে আনার সিদ্ধান্ত নেন। অনেক ফ্যান্স মনে করছিলেন এটি ট্রিপল এইচ, তবে লোগান পলের ব্লগে পল হেমেন নিশ্চিত করেছেন যে এটি দ্য গেম ট্রিপল এইচ ছিলেন না। তিনি আরও যোগ করেছেন যে এটি এমন কেউ যার কাছ থেকে এমনকি ট্রিপল এইচও ফোন পেতে চান না। এর মানে হতে পারে এটি কোনো টিকিও এক্সিকিউটিভ অথবা দ্য রক। যদি এটি দ্য রক হন, তবে অন স্ক্রিন দেখানো হয় কিনা তা দেখার বিষয় হবে। এমনকি এটি স্কট স্টাইনারও হতে পারেন, কারণ তিনি ব্রন বেকারের চাচা এবং বর্তমানে লিজেন্ড কন্ট্রাক্টে আছেন। কল্পনা করুন পরের সপ্তাহে তিনি এসে ম্যাচ প্রোমো দিচ্ছেন। কেউ কেউ এমনকি ভিন্স ম্যাকম্যানের কথা বলছেন, তবে তার সম্ভাবনা খুব কম। নাও 7 লোগান পল ইন জাপান। এরপর লোগান পলের প্রতিক্রিয়া। এই সপ্তাহের ব্লগে তিনি রতে শোনা যাওয়া ইউ আর ব্যান ফ্রম জাপান স্লোগান বা চ্যান্টস নিয়ে কথা বলেছেন। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সৃজনশীল স্লোগান ছিল। লোগান পল এটি শুনে বিশ্বাস করতে পারছিলেন না এবং তিনি বলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দেশ থেকে ব্যান নন, তবে তিনি কেন ডাব্লিউডাব্লিউই জাপান ট্যুরে যাননি তা এখনও রহস্য। অ্যান্ড 8 মার্ক মিরো রয়্যালটিজ। পরবর্তী খবর, প্রাক্তন ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন প্রকাশ করেছেন তার সামান্য রয়্যালিটি চেক। মার্ক মিরো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন যে কোম্পানি ছেড়ে দেওয়ার 2 দশক পরও তিনি কত কম টাকা পাচ্ছেন। 2019 সালের একটি রিপোর্টে দেখা গেছে তার ইমেজ ব্যবহার করে ডাব্লিউডাব্লিউই আয় করেছে $39,590, কিন্তু তিনি রয়্যালিটি হিসেবে পেয়েছেন মাত্র $71.47। কোন একটি ভিডিও থেকে কোম্পানি $13,000 আয় করলো, তিনি পেয়েছেন মাত্র $20। তিনি মনে করেন রেসলাররা ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করলেও তাদের ন্যায্য পাওনা দেওয়া হয় না। তবে অনেকে মনে করেন শুধু মার্ক মিরোর জন্য কেউ পেপার ভিউ কিনতো না। নাও 9 কেভিন ওয়েন্স এন্ড সেথ রলিন্স। এরপর একটি জনপ্রিয় ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম আবার এক হতে যাচ্ছে। 2022 সালে কেভিন ওয়েন্স এবং সেথ রলিন্সের ট্যাগ টিম খুব জনপ্রিয় হয়েছিল। ফ্যানরা তাদের ট্যাগ টাইটেলস জেতাতে চেয়েছিলেন। এখন শোনা যাচ্ছে রলিন্স ফেরার পর তারা আবার এক হতে পারেন। সেথ জানিয়েছেন যে ওয়েন চান তারা যেন আবার একসাথে টিম হয়ে মজা করেন। এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে, কারণ রলিন্স ফেরার পর তার সাহায্যের প্রয়োজন হবে। And 10 ব্যারন করবিন বাউন্ড ফর AEW। পরবর্তী খবর, প্রাক্তন ডাব্লিউডাব্লিউই স্টার ব্যারন করবিন কি AEW-তে যাচ্ছেন? গতরাতে AEW শো এর আগে করবিন একটি ডার্ক ম্যাচ খেলেছেন এবং ক্রাউডের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছেন। ডাব্লিউডাব্লিউই থেকে যাওয়ার পর তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তাই আশা করা যায় AEW তাকে ভালো সুযোগ দেবে এবং তিনি তার পেশাদারিত্বের জন্য অনেক বেশি পরিচিতও হবেন। নাও 11 মিকম্যান অস্কার নমিনেশন। পরবর্তী খবর, একজন মিকম্যান মনোনীত হয়েছেন অস্কারের জন্য। না, এটি ভিন্স মিকম্যান নন, বরং শেন মিকম্যানের স্ত্রী ম্যারিসা মিকম্যান। তিনি ট্রেন ড্রিমস মুভির প্রডিউসার ছিলেন, যা বেস্ট পিকচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। তাকে এই বিশাল অর্জনের জন্য অভিনন্দন। অন্যদিকে দ্য রক তার মুভি স্ম্যাশিং মেশিনের জন্য মনোনীত হননি, যা দেখে মনে করা হচ্ছে তিনি আবার দ্রুত ডাব্লিউডাব্লিউইতে ফিরবেন।
অ্যান্ড ফাইনাল স্টোরি, ববি ডানকাম স্যার পাসেস অ্যাওয়ে, এবং সবশেষে একজন রেসলিং লেজেন্ডের বিদায়। আমাদের আজকের শেষ খবর হলো ববি ডানকাম স্যারকে নিয়ে, যিনি গতকাল মারা গেছেন। তিনি হ্যানান ফ্যামিলির সাথে কাজের জন্য পরিচিত ছিলেন এবং তার ক্যারিয়ারে 2000-এরও বেশি ম্যাচ তিনি খেলেছেন। অনেক রেসলার সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি একজন ফুটবলারও ছিলেন এবং ব্রুনো স্যামার্টিনো ও বব ব্যাকল্যান্ডের মতো লেজেন্ডের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আমরা তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের সব ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স। তো আপনাদের মতামত নিচে আমাদের কমেন্ট বক্সে জানান এবং দেখা হবে পরবর্তী রেসলিং ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।